100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026 সালের তালিকায় তারেকের নাম জ্বলজ্বল করছে, কিন্তু তিনি আদতে কতটা বাংলাদেশের জনগণের কাছাকাছি যেতে পারলেন? তার প্রভাবশালী তত্ত্ব শুনেই প্রশ্নটাই করছে বাংলাদেশের বিভিন্ন মহল। কিন্তু কেন এমন প্রশ্ন? কারণ 17 বছর দেশের বাইরে ছিলেন তারেক। 17 বছর তিনি নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন। রাজনীতির ময়দানে সরাসরি এলেন এতগুলো বছর পরে। এতদিন তিনি ভার্চুয়ালি দলের কার্যক্রম চালিয়েছেন, ছিলেন মা তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছত্রছায়ায়। কিন্তু তার অবর্তমানে তারেকই বিএনপি চেয়ারপারসন, দেশের ক্ষমতা হাতে নিয়েছেন। ফলে দেশের মানুষ কিভাবে দিন কাটাচ্ছেন, কিভাবে দেশের উন্নতি হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছেন তারেক, এই নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে শুরুতেই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে রাখা উচিত। 2026 সালে যে পত্রিকার তালিকায় তারেক রহমান প্রভাবশালী ব্যক্তিত্ব হয়েছেন, সেই তালিকায় গতবার ছিলেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, তার আগের বছর অর্থাৎ 2024 সালে ছিলেন নাহিদ ইসলাম। আর তারও আগে বহুবার এই তালিকায় নাম দেখা গিয়েছে শেখ হাসিনার। ফলে ক্ষমতা যার হাতে, তাকেই প্রভাবশালী তালিকায় রাখা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে এই তালিকায় জায়গা করার জন্য আলাদা কিছু করার দরকার নেই, বরং দেশের পরিস্থিতি তার আমলে কতটা উন্নতি হলো, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের মান কোন জায়গায়, এগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বলেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি নিয়ে আসবেন। সেটা কি আদৌ তিনি করতে পেরেছেন? দেশের পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে? পাশাপাশি বেশ কিছু প্রকল্প চালু করেছেন তারেক, যেমন কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিমদের জন্য ভাতা, ফ্যামিলি কার্ড ইত্যাদি, যেগুলির উপকারিতা নিয়ে বাংলাদেশের নানা মহলে আলোচনা চলছে। বেশ কিছু ক্ষেত্রে তারেকের প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি মব জাস্টিস, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বাংলাদেশে, সেটা কতটা নিয়ন্ত্রণে আনতে পারলো বিএনপি? সমীক্ষার দিকে দেখলে সেটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, কিন্তু হামের মতো কিছু রোগ মহামারীর আকার ধারণ করছে। ডিজেলের সংকট বাংলাদেশে, যে কারণে ভারতের সহযোগিতা চাইতে বাধ্য হয়েছে ঢাকা। মৈত্রী পাইপলাইনের মধ্যে দিয়ে ভারত ডিজেল দিচ্ছে বাংলাদেশকে, আগামী দিনে আরো সাহায্য করতে পারবে বলে আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে বিদেশ নীতি, যেটা একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে আদান প্রদান, সেটিও বিদেশ নীতির একটি অংশ, যেটা মোহাম্মদ ইউনূসের সরকার কার্যত শূন্য করে গিয়েছিলেন। তবে ধীরে ধীরে তারেক সরকার সেটার উন্নতি করেছে। শুধু তাই নয়, পাকিস্তানকে সরিয়ে রেখে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করেছে তারেক রহমান। এক্ষেত্রে একটি আন্তর্জাতিক খেলার কথাও উল্লেখ করেছেন অনেকে বলার চেষ্টা করেন যে তারেক এত বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন, তার পিছনে ভারত ছিল, ফলে তারেক রহমান ভারতের কথা শুনতে বাধ্য। তবে তারেক রহমানের সরকার কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা তো নিশ্চয়ই ভারত চায় না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত থাকতে পারে ভারত। আর এই দিকটার কথাও অনেকে তুলে ধরার চেষ্টা করছেন। ফলে ভূ রাজনীতি জটিল, আরও জটিলের পথে হাঁটছে পদ্মাপাড়ের রাজনীতি। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী তত্ত্বের বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের কতটা কাছাকাছি পৌঁছতে পারেন তারেক রহমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।